অসুখী একজন ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্টে আছে। এটি একটি কবিতা, কাব্যাংশ নয়, সম্পূর্ণ একটি কবিতা, যেখান থেকে 4 ধরনের কোয়েশ্চেন্স আসে। প্রথমটি হচ্ছে বহুবিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ, যেগুলি প্রত্যেকটি 1 নম্বর করে। দ্বিতীয়টি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা এসএকিউ, এগুলিও প্রত্যেকটি 1 নম্বর করে। 3 নম্বর ধরনটি হলো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, প্রত্যেকটি 3 নম্বর করে। সেক্ষেত্রে একটা ফ্ল্যাট 3 নম্বর কোয়েশ্চেন যেমন থাকতে পারে, তেমনি 1+2 বা 1+1+1 বা 2+1 এরকম ভাবেও থাকতে পারে। 4 নম্বর ধরনটি হলো রচনাধর্মী প্রশ্ন বা এসে টাইপ কোয়েশ্চেন্স, প্রত্যেকটি 5 নম্বর করে। সেক্ষেত্রেও একটা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেন যেমন থাকতে পারে, তেমনি 1+4 বা 3+2 বা 1+1+3 এরকম বিভিন্ন ভাবে ভেঙে ভেঙেও কিন্তু থাকতে পারে। পড়বার এবং বোঝবার সুবিধার জন্য সম্পূর্ণ ভিডিওটিকে কয়েকটি চ্যাপ্টারসে ভাগ করে নেওয়া হয়েছে। তোমরা চাইলে কোনো একটা বা দুটো স্পেসিফিক চ্যাপ্টারস দেখতেই পারো, কিন্তু যদি কবিতাটি ভালো করে বুঝতে হয় এবং সেখান থেকে পরীক্ষায় সঠিকভাবে আনসার করতে হয়, তাহলে সম্পূর্ণ ভিডিওটি একবার অন্তত খুব ভালো করে দেখতে হবে। অসুখী একজন কবিতাটির স্রষ্টা হলেন পাবলো নেরুদা। তার সম্পর্কে এখানে আমরা সেটুকুই জানবো যেটুকু আমাদের পরীক্ষার জন্য দরকার, যেখান থেকে পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। যেমন কবির জন্ম হয় 1904 সালে, মৃত্যু হয় 1973 সালে। জন্মস্থান চিলির সীমান্ত শহর পার্লে। কবির প্রকৃত নাম কি? নেকতালি রিকার্দো রেন্স বাসোয়ালতো। তাহলে পাবলো নেরুদার উৎস কি? প্রখ্যাত চিত্রকর পাবলো পিকাসো এবং চেক লেখক জাঁ নেরুদা। পাবলো পিকাসোর থেকে পাবলো, জাঁ নেরুদার থেকে নেরুদা, দুয়ে মিলে হয়ে যাচ্ছে পাবলো নেরুদা। এহেন পাবলো নেরুদা, ইনি একাধারে কবি, কূটনীতিবিদ এবং রাজনীতিবিদও। উল্লেখযোগ্য গ্রন্থ 20টা প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা, এ পৃথিবীর আবাসভূমি, এরকম একাধিক উল্লেখযোগ্য গ্রন্থ তার আছে। এবার পুরস্কার। পাবলো নেরুদা 1971 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। আমাদের পাঠ্য কবিতাটির নাম অসুখী একজন, কিন্তু এটি এর প্রকৃত নাম নয়। এর প্রকৃত নাম যদি বলা হয় যে আসল নাম কি কবিতাটির, সেখানে আনসার আসবে লা ডেসডিকাডা। এই কবিতাটি যে মূল বিদেশি গ্রন্থের অন্তর্ভুক্ত হয় সেটি হলো এক্সট্রাভ্যাগেরিয়া। এবার এই যে প্রকৃত কবিতাটি, এটিকে বাংলায় তর্জমা করেন, তর্জমা অর্থাৎ অনুবাদ, বাংলায় তর্জমা করেন প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। অনুদিত কবিতাটির নাম অসুখী একজন। অসুখী একজন কবিতাটি যে মূল গ্রন্থের অন্তর্ভুক্ত হয় সেটি হলো বিদেশি ফুলে রক্তের ছিটে। সুতরাং তোমার কাছে যদি এবার কোয়েশ্চেন আসে যে অসুখী একজন এর প্রকৃত কবিতাটির কি নাম, আসল কবিতাটির কি নাম, আনসার আসবে লা ডেসডিকাডা। এটার মূল বিদেশি গ্রন্থ এক্সট্রাভ্যাগেরিয়া। এবার এই যে কবিতাটি, এটির ভাষান্তর করছেন প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য, সেটিরই নাম হচ্ছে অসুখী একজন। এবার যদি তোমাকে বলে যে অসুখী একজন কোন মূল গ্রন্থের অন্তর্গত, তখন তোমার আনসার হবে বিদেশি ফুলে রক্তের ছিটে। অসুখী একজন পাবলো নেরুদা, বানানটা একটু জেনে রাখা দরকার। আমি তাকে ছেড়ে দিলাম,
অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। প্রথমেই এই লাইনটা থেকে আমরা একটা কোয়েশ্চেন নিয়ে নেব, কে কাকে ছেড়ে দিলেন। দ্বিতীয় আরেকটা কোয়েশ্চেন এই লাইনটা থেকে নেব, কে কি জানতো না। এবার একটু বলে রাখি, এই যে কে, তুমি যখন আনসার করছো তখন কিন্তু তুমি বলবে কবিতার কথক, কারণ সবসময় যিনি কবি তিনি যে কবিতার কথক হবেন এমনটা কিন্তু নয়। এবার তোমার কাছে যদি কোয়েশ্চেন থাকে যে কবি কাকে ছেড়ে দিলেন বা কবি কেন আর ফিরে এলেন না, তখন তুমি কবি দিয়ে লিখতে বাধ্য। কিন্তু যখন তোমার কাছে এই অপশনটা থাকছে যে কে কাকে ছেড়ে দিলেন, তখন কিন্তু তুমি কবিতার কথক এই টার্মটাই ব্যবহার করবে। সেইভাবেই আমিও কিন্তু কবিতাটা বোঝাবো। শুরুতেই তাহলে যেটা দেখা যাচ্ছে যে কবিতার কথক তিনি তার প্রিয়তমাকে, তাহলে আমি হচ্ছে কবিতার কথক, তাকে মানে হচ্ছে কথকের প্রিয়তমা। কথক তাহলে তার প্রিয়তমাকে ছেড়ে চলে গেলেন ভয়ঙ্কর যুদ্ধে যোগ দিতে, সেই যুদ্ধ যা অচিরেই সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে। এবং এই যুদ্ধক্ষেত্রের আহ্বানই কথককে ঘর ছাড়তে বাধ্য করছে, কারণ কথক দেশপ্রেমিক একজন সৈনিক। যুদ্ধক্ষেত্রের আহ্বান যখন তার কাছে আসছে, তখন সেই আহ্বানের কাছে গৃহসুখ বলো, প্রিয়জনের সান্নিধ্য বলো, সমস্ত কিছুই তুচ্ছ হয়ে যাচ্ছে। তাই সেই যুদ্ধক্ষেত্রের আহ্বানে সাড়া দিয়ে তিনি তার প্রিয়তমাকে চিরকালের জন্য ছেড়ে চলে যাচ্ছেন। তিনি যে সর্বনাশা যুদ্ধে যোগ দিতে চলেছেন, তিনি যে আর কোনোদিনই সেখান থেকে ফিরে আসবেন না, সেই কথা তিনি তার প্রিয়তমাকে জানাতে পারছেন না, কারণ সেক্ষেত্রে যাবার পথে বাধা আসতে পারে। তার প্রিয়তমা তাকে হয়তো বাধা দিতে পারেন। সেই জন্যেই কথক কি করলেন, এক্ষুনি ফিরে আসছি এই কথা বলে তিনি তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রাখলেন দরজায় এবং চলে গেলেন নিজে দূরে, বহু দূরে সেই যুদ্ধক্ষেত্রে। মেয়েটি, সে মানে তাহলে এখানে কথকের প্রিয়তমা, সে জানতো না যে তার প্রেমিক আর কোনো দিন ফিরে আসবে না। ফলে শুরু হলো তার অন্তহীন প্রতীক্ষা। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। তাহলে এখান থেকে যে কোয়েশ্চেনগুলো, এই যে কুকুর চলে গেল এমসিকিউ এর জন্য, হেঁটে গেল কে, এই যে গির্জার এক নান এইটা, বা এই লাইনটা বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কোয়েশ্চেন কি আসতে পারে, বৃষ্টিতে কি ধুয়ে দিল। এই জায়গাটার মধ্যে কি বলা হচ্ছে, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। অর্থাৎ কথক চলে যাবার পরে কিন্তু প্রাত্যহিক জীবনের ছন্দ কোথাও ব্যাহত হচ্ছে না। দৈনন্দিন জীবন, রোজকার জীবন যেমন চলে সেরকম ভাবেই চলছে। শুধু পেরিয়ে যাচ্ছে সময়, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে, অতিক্রান্ত হচ্ছে একটি বছর। কথক বহুদিন হলো চলে গেছেন। যে রাস্তা দিয়ে তিনি চলে এসেছিলেন সেই রাস্তায়, সেখানে তার পদচিহ্ন ছিল, বৃষ্টিতে ধুয়ে দিল তার সেই পদচিহ্ন। অর্থাৎ এককালে যে জায়গায় কথকের অস্তিত্ব ছিল প্রকট, তিনি চলে যাবার বৎসরাধিক দীর্ঘ সময় কেটে যাবার পর বৃষ্টির জলে সেই পায়ের দাগও মুছে গেছে। এই যে বৃষ্টি, এটাও কিন্তু ঋতু পরিবর্তনের ইঙ্গিত, অর্থাৎ বছরের পর বছর কেটে যাওয়ার, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার ইঙ্গিত বহন করছে। তাহলে যে জায়গাটা দিয়ে কথক চলে এসেছিলেন সেই জায়গায় বৃষ্টিতে তার পায়ের ছাপ মুছে গেছে, হারিয়ে গেছে তার অস্তিত্ব। এখন সেই পথে জন্মেছে ঘাস, অর্থাৎ সাধারণ মানুষের চলাচলও অনেক কমে গেছে সেখানে।
কিন্তু মেয়েটির প্রতীক্ষার অবসান ঘটেনি। কোন মেয়েটি? কথকের প্রিয়তমা। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অনেকগুলো কোয়েশ্চেন এখান থেকে আসবে। কিরকম? কার মাথার ওপর কি নেমে এলো? আর একটা যেটা, বছরগুলো কিসের মতো নেমে এলো? কথকের প্রেমিকা কথকের জন্য অন্তহীন প্রতীক্ষা করছেন। সেই রকম অবস্থায় সেই প্রতীক্ষার দিনগুলোতে বছরগুলো তার মাথার ওপর নেমে আসছে পাথরের মতো। পাথরের সঙ্গে বছরকে তুলনা করবার সার্থকতাটা কোথায়? পাথর যেমন নিষ্প্রাণ, ভারী ও বিশাল আকার, তেমনি প্রেমিকের বিহনে বছরগুলিও মেয়েটির কাছে হয়ে উঠেছে প্রাণ স্পন্দনহীন, দীর্ঘ থেকে দীর্ঘতর, পরিণত হয়েছে এক বিশাল বোঝায়। অর্থাৎ দিন আর কাটতে চাইছে না মেয়েটির, কারণ তার প্রিয়তম তার কাছে নেই। সেই জন্যই বলা হচ্ছে যে যেন ভারী, বিশাল, নিষ্প্রাণ পাথরের মতো বছরগুলো সেই মেয়েটির মাথার ওপর পর 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 নেমে আসছে। তাহলে একটা বছরের কথা বলা হচ্ছে না, কথক চলে যাবার পর অনেকগুলো বছর কেটে যাচ্ছে। এই সময়টাতেই তাহলে যুদ্ধের প্রস্তুতি চলছে, কারণ তারপরেই কি বলা হচ্ছে? তারপর যুদ্ধ এলো। ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটা, কারণ এখান থেকে কিরকম কোয়েশ্চেন আসে, কিসের পর যুদ্ধ এলো? এবং উত্তরে যেটা আনবার কথা সেটা হচ্ছে যে কবিতার কথক তার প্রিয়তমাকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। প্রিয়তমা জানতো না যে কথক আর কোনোদিনই ফিরে আসবেন না। ফলে অন্তহীন প্রতীক্ষা শুরু হলো, এবং সেই প্রতীক্ষার সময় বছরগুলো কিসের মতো তার মাথার ওপর নেমে এলো। এই যাবতীয় পয়েন্টস তোমাকে আনতে হচ্ছে এইটার আনসার করবার জন্য। এবার দেখা যাক। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এইখান থেকে যে কোয়েশ্চেনটা আসে, যুদ্ধ কিসের মতো এসেছিল? আর এই লাইনটা, কোন মেয়েটির মৃত্যু হলো না? যেটা দেখা যাচ্ছে দীর্ঘ প্রস্তুতির পর যখন যুদ্ধ বাঁধল, সেই যুদ্ধ এতটাই রক্তক্ষয়ী, এতটাই ভয়ঙ্কর যে তাকে তুলনা করা হচ্ছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয়গিরি যেরকম বিধ্বংসী, আগ্নেয়গিরি থেকে যে তরল উত্তপ্ত লাভা বেরিয়ে আসে, চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন রাঙা জ্বলন্ত পাথর, অর্থাৎ ধ্বংসই ধ্বংস। যুদ্ধ ঠিক সেই রকমই বিধ্বংসী। তার নিষ্ঠুর আঘাত এক নিমেষে শেষ করে দেয় তাজা প্রাণ, শেষ করে দেয় সুখ শান্তির আবাসও। দেখো, বলাই হচ্ছে শিশু আর বাড়িরা খুন হলো। বাড়িরা খুন হওয়ার অর্থ হচ্ছে বাড়ির সদস্যদের খুন হওয়া। খুন হওয়া কথাটা ব্যবহৃত হলো কেন? কারণ একদল মানুষ যারা যুদ্ধবাজ দানব, সাম্রাজ্যবাদী শক্তি, তারাই তাদের লোভ এবং তাদের যে ক্ষমতা, সেইটার আগ্রাসনকে চরিতার্থ করতে গিয়ে যুদ্ধ বাধায়, এবং তাদের সেই বাঁধানো যুদ্ধের আগুনেই জ্বলে পুড়ে শেষ হয়ে যায় সাধারণ নিরীহ অসহায় মানুষ, যার মধ্যে শিশুরাও রয়েছেন, বিভিন্ন বয়সী মানুষরাও তারাও রয়েছেন। সেই জন্যই বলা হচ্ছে যুদ্ধ এমন বিধ্বংসী রূপ ধরে আসছে যেন রক্তের এক আগ্নেয় পাহাড়, এবং তার সেই ভয়ঙ্করতা, তার সেই বিধ্বংসী তাণ্ডব থেকে কেউই রেহাই পাচ্ছে না, সবাই খুন হচ্ছে। শুধু সেই মেয়েটির মৃত্যু হলো না, যে মেয়েটি তার প্রিয়তমর জন্য অন্তহীন প্রতীক্ষারত। এবার যুদ্ধের আরো কি কি প্রভাব আমরা দেখতে পাচ্ছি?
সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। আমরা একটু কোয়েশ্চেনগুলো চট করে দেখে নেব। সমস্ত সমতলে ধরে গেল আগুন, এখান থেকে যেটা আসে যে কোথায় আগুন ধরে গেল। যেগুলো আন্ডারলাইন করা হচ্ছে সেই লাইনগুলো কিন্তু এমসিকিউ, এসএকিউ, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, ব্রড কোয়েশ্চেন্স সমস্ত কিছুর জন্য দরকার। আর যে কোয়েশ্চেনগুলো আমি পাশাপাশি দিয়ে দিয়ে যাচ্ছি, তোমরা টেস্ট পেপার খুললেই কিন্তু সেই কোয়েশ্চেনগুলো পাবে। এতটাই ইম্পর্টেন্ট সেগুলো যে প্রত্যেক বছর বোর্ড এক্সামে এই কোয়েশ্চেনগুলো কিন্তু থাকছেই থাকছে। এবার নেক্সট কোয়েশ্চেনটা আমরা আগে নিয়ে নেব। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কারা স্বপ্ন দেখতে পারল না? আর একটা নেব, সব চূর্ণ হয়ে গেল। কিসের কথা বলা হয়েছে? যুদ্ধের অভিঘাতটা কতটা ব্যাপ্ত একবার দেখো। মারণ যুদ্ধের স্পর্শে ছারখার হয়ে যায় পৃথিবী, আমরা জানি। সেই যুদ্ধের আগুন যার কথা এখানে বলা হচ্ছে, সেই যুদ্ধ যখন বাঁধলো, তখন সেই যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। শিশু, বাড়িরা খুন হলো, সমস্ত সমতলে আগুন ধরে গেল। এবং শান্ত হলুদ দেবতারা, যারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিলেন, তারা পর্যন্ত দেবালয় থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ে গেলেন। ফলে তারা আর স্বপ্ন দেখতে পারলেন না। কিসের স্বপ্ন? তাদের স্বপ্নটা ছিল মনুষ্যত্বের আদর্শকে প্রতিষ্ঠা করার, সর্বত্র সুখ, শান্তি, সমৃদ্ধির বিকাশ ঘটানোর ভাবনাটা, সেটারও অন্ত ঘটল। আসলে এই যে দেবতাদের উল্টে পড়া দেবালয় থেকে, এটা সম্পূর্ণ প্রতীকী একটা তাৎপর্য বহন করছে। এ আসলে ঈশ্বরের ভেঙে পড়া নয়, বরং মানুষের ঈশ্বর বিশ্বাসের ভেঙে পড়া। কারণ যখন যুদ্ধ বেঁধেছিল, তখন মানুষ ঈশ্বরের কাছেই আশ্রয় চেয়েছিল, কিন্তু দেখা গেল যে ঈশ্বর তাদের সেই আশ্রয় দিতে পারলেন না। সেই জন্যেই যুদ্ধের ভয়াবহ বিভৎসতা দেখে ঈশ্বরের প্রতি সাধারণ মানুষ যে বিশ্বাস হারাচ্ছেন, মন্দির থেকে দেব বিগ্রহের টুকরো টুকরো হয়ে ছিটকে পড়াটা সেটারই অর্থ বহন করছে। মানুষের ঈশ্বর বিশ্বাস হারিয়ে যাচ্ছে। এবার যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের দানবীয় শক্তি শুধু যে পার্থিব সম্পদের ক্ষতি করছে তা নয়, সেটা কিন্তু মানুষের ব্যক্তিগত স্মৃতির ভাণ্ডারকেও নষ্ট করে দেয়, যেরকম কথকের ক্ষেত্রে হয়েছে। কথকের যে মিষ্টি সুন্দর বাড়িটা ছিল, সেই বাড়ির যে বারান্দা ছিল, যেখানে তিনি ঝুলন্ত বিছানা অর্থাৎ দোলনায় ছোটবেলায় ঘুমোতেন, সেই বাড়ির পাশের বাগানে যে গোলাপি গাছ, যার ছড়ানো করতলের মতো পাতা, অর্থাৎ পত্রবহুল যে গোলাপি গাছটা, সেই গাছটা, বাড়ির চিমনিটা, প্রাচীন জলতরঙ্গ, সব সব চূর্ণ হয়ে গেল এক লহমায়। আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। কিছুই আর অবশিষ্ট থাকলো না যুদ্ধের এই বীভৎস তাণ্ডবের হাতে পড়ে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। আমরা কোয়েশ্চেনটা আগে করে নিই। যেখানে ছিল শহর, এই লাইনটা তুলেই কোয়েশ্চেনটা আসে, সেখানে কি পড়ে রইল। আর একটা কোয়েশ্চেন, রক্তের দাগ কালো কেন? সর্বনাশা যুদ্ধের ফলে যেটা হলো, যেখানে প্রাণবন্ত শহর ছিল, সেই শহরটা প্রাণ স্পন্দনহীন হয়ে গেল।
কারণ সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, আগুনে জ্বলে গেছে। ফলে যেখানে একটা আস্ত শহর ছিল সেখানে এখন পড়ে রয়েছে কেবল পোড়া কাঠ কয়লা, দোমড়ানো লোহা আর পাথরের মূর্তি, যেটা পড়ে গেছে মাটিতে। সেই জন্যই বলা হচ্ছে মৃত পাথরের মূর্তি, তার বীভৎস খণ্ডিত মাথা। আর দেখা যাচ্ছে রক্তের একটা কালো দাগ। রক্তের দাগ কালো কেন? কারণ এই যুদ্ধের পরেও যে অনেকগুলো বছর অতিক্রান্ত হয়ে গেছে, রক্তের দাগ শুকিয়ে কালো হয়ে গেছে। এটা তারই ইঙ্গিত বহন করছে যে এই বিধ্বংসী যুদ্ধের পর অনেকগুলো বছর কেটে গেছে। তারপরে কি বলছেন? আর সেই মেয়েটি আমার প্রতীক্ষায়। সব যেখানে শেষ হয়ে গেছে, সেখানে শেষ হচ্ছে না সেই মেয়েটি, অর্থাৎ কথকের প্রিয়তমার অপেক্ষা। সবাই যেখানে মারা গেছেন সেখানে সেই মেয়েটির কিন্তু কোনো মৃত্যু হচ্ছে না। অর্থাৎ যুদ্ধ হয়তো তার দৈহিক অস্তিত্বের বিনাশ ঘটাতে পারে, কিন্তু তার অপেক্ষার অবসান ঘটাতে পারে না। কারণ সে যে চিরন্তন প্রেমিকার প্রতিমূর্তি। তার প্রেম শাশ্বত, তার প্রেম চিরকালীন, যার কখনো মৃত্যু হতে পারে না। এইটাই হচ্ছে কবিতার মূল বক্তব্য, যুদ্ধের ওপর ভালোবাসার জয়। এই যে মেয়েটি, এ তাহলে আমরা বলতেই পারি শাশ্বত প্রেমের প্রতীক। আর কবিতায় যে বার্তাটা কবি দিতে চাইছেন, যে যুদ্ধ সমস্ত কিছুকে ধ্বংস করতে পারে, কিন্তু ভালোবাসাকে সে কোনোদিন ধ্বংস করতে পারে না, কারণ ভালোবাসা চিরকালীন। সুতরাং যুদ্ধের ওপর ভালোবাসার জয়, এটাই হচ্ছে কবিতার মূল বক্তব্য। অনায়াসে আমরা বলতে পারি অসুখী একজন সম্পূর্ণরূপে একটি যুদ্ধবিরোধী কবিতা। তর্জমা করেছেন প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। এতক্ষণ ধরে যে কবিতাটা আমরা পড়লাম, সেটাকে যদি কয়েকটা মেন পয়েন্টসে আমরা ভাগ করে নিই, অর্থাৎ কবিতার মূল বক্তব্য। প্রথমেই যেটা বলার, এটি একটি যুদ্ধবিরোধী কবিতা। সাম্রাজ্যবাদী শক্তিগুলি কি করে? তারা তাদের সীমাহীন লোভ আর ক্ষমতার আগ্রাসনকে চরিতার্থ করতেই কিন্তু যুদ্ধ বাধায়। সেই যুদ্ধে অসংখ্য অজস্র অসহায় প্রাণের বিনাশ ঘটে। শুধু তাই নয়, সেই সঙ্গেই ক্ষয়ক্ষতি হয় সম্পদের। তবু তারই মধ্যে কিন্তু অক্ষয় অমর হয়ে থাকে মানুষের ভালোবাসা, কারণ প্রেম হলো শাশ্বত, চিরন্তন। সুতরাং কবিতাটি যে বার্তা বহন করছে সেটা হলো যুদ্ধের ওপর ভালোবাসার জয়। এবার তাহলে অসুখী একজন কে? এটা কিন্তু দুদিক থেকেই আনসার হতে পারে। যদি তুমি কবিতার কথকের দিক থেকে ধরো, তিনি অসুখী, কারণ যুদ্ধক্ষেত্রের আহ্বানে তাকে গৃহসুখ, প্রিয়জনের সান্নিধ্য, সমস্ত কিছুকে ছেড়ে চলে যেতে হয়েছে দূরে, বহু দূরে। কবিতার কথক। আবার তুমি যদি ধরো কবিতার কথকের প্রিয়তমা, সেও কিন্তু অসুখী, কারণ সে জানতই না যে তার প্রেমিক আর কোনোদিনই ফিরে আসবে না। ফলে শুরু হলো তার অন্তহীন প্রতীক্ষা, এবং প্রেমিকের বিহনে বছরগুলো পাথরের মতো ভারী, বিশাল, নিষ্প্রাণ পাথরের মতো তার মাথার ওপর নেমে এসেছিল। সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে গেল, সেই মেয়েটিরও দৈহিক অস্তিত্বের বিনাশ ঘটল এই অসুখ নিয়েই। সুতরাং পরীক্ষায় যখন কোয়েশ্চেন আসবে, যদি এরকম ট্রিকি কোয়েশ্চেন থাকে যে অসুখী একজন কে, তখন তুমিও দুটো অ্যাঙ্গেল থেকেই বুঝিয়ে দেবে যে কেন তুমি কবিতার কথককে অসুখী বলছো, আবার কেনই বা কথকের প্রিয়তমা তিনিও অসুখী। আমাদের পাঠ্য অসুখী একজন কবিতা থেকে আমি এখানে বেশ কিছু কোয়েশ্চেন্স দিয়েছি, সম্ভাব্য প্রশ্নাবলী বা সাজেস্টিভ কোয়েশ্চেন্স, যেগুলো টেস্ট পেপার থেকেই দেওয়া হয়েছে, এবং এমন কোয়েশ্চেন যেগুলো তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবেই।
এমসিকিউ, এসএকিউ, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, 5 মার্কসের এসে টাইপ কোয়েশ্চেন্স, সব রকমই আছে। এই কোয়েশ্চেনের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, যেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আমি তোমাদের সুবিধের জন্য কয়েকটা স্যাম্পল একটু করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হয়, আনসার করবার টেকনিকটা কি রকমের। যেমন ধরো, যদি আমি এমসিকিউতে নিই, 1 নম্বর 3টা বাছলাম, 1-এর 3, তারপর যুদ্ধ এলো, 4টে অপশনস রয়েছে। এমসিকিউ এর আনসার করবার একটাই টেকনিক, সেটা হচ্ছে তুমি সঠিক অপশন নাম্বারটা দিয়ে অপশনটা খালি লিখবে। পুরো সেন্টেন্সে কিন্তু করবার দরকার নেই, কারণ এটা বোর্ড এক্সামের নিয়ম নয়। তাহলে আনসার কি আসবে? তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো? কবিতাতে অলরেডি আমরা পেয়ে গেছি, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তাহলে সঠিক উত্তর গ, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এবারে 2 নম্বর কোয়েশ্চেনে যদি যাই, অর্থাৎ এসএকিউ, ইনস্ট্রাকশন রয়েছে কম বেশি 20 শব্দে উত্তর। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে যেটা হয়, শব্দ সংখ্যা 10% শিথিলযোগ্য। অর্থাৎ তুমি ম্যাক্সিমাম 22টা থেকে 23টা শব্দের মধ্যে উত্তর করতে পারবে, এবং এক্ষেত্রে যেটা বলার, খুব দরকার না হলে কিন্তু উৎস উল্লেখ করতে হয় না। যেমন এখানেও যদি আমি 2.3টাকে নিই, কোয়েশ্চেনটা রয়েছে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা কেন স্বপ্ন দেখতে পারলো না? টেক্সটের মধ্যে কি আছে? এই যে লাইনটা, তারা, তারা মানে কারা? দেখো, শান্ত হলুদ দেবতারা, যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারলো না। ফলে এই জায়গাটা থেকে আমার আনসারটা কিন্তু আসবে। কোয়েশ্চেনটা 2টো পার্টে রয়েছে, কারা আর কেন। আমি যদি এরকম ভাবে সাজাই, যুদ্ধের তাণ্ডবে শান্ত হলুদ দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ায় তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এটাই কিন্তু কারা আর কেন 2টো পার্টে আনসারটা হয়ে গেল। এবারে 3 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, যেখানে বলেই দেওয়া হয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ অনধিক 60টি শব্দে উত্তর। প্রসঙ্গ নির্দেশ সহ মানে এই 3 মার্কস অনওয়ার্ডস কোয়েশ্চেনে উৎস আমাকে আনতেই হবে, কার লেখা কোন কবিতা বা কার লেখা কোন গল্প ইত্যাদি। 3.2টা যদি আমি ধরি, সেখানে কি আসছে? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখানে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? এটার জন্য মার্কস রয়েছে 2। এই পরিণতির কারণ কি? এটার জন্য মার্কস রয়েছে 1, টোটাল 3 মার্কস। তাহলে এখানে কোন কোন জিনিসের কথা বলা হয়েছে? বুঝতেই পারছো, ওই যে কবিতার কথকের যে মিষ্টি বাড়ি, সেই বারান্দা, সেই ঝুলন্ত বিছানা যেখানে তিনি ছোটবেলায় ঘুমোতেন, সেই গোলাপি গাছ যার ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, জলতরঙ্গ, এই সমস্ত কিছুর কথাই বলা হয়েছে। এবার এইগুলো সব যে চূর্ণ হয়ে গেল, আগুনে জ্বলে গেল, এর একমাত্র কারণ হচ্ছে ভয়াবহ বিধ্বংসী যুদ্ধ এসেছিল শহরে। এইটাই, এইটাকে তুমি সুন্দর করে গুছিয়ে লিখবে, অবশ্যই কার লেখা কোন কবিতা ইত্যাদি উল্লেখ করে। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 4, এসে টাইপ কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কম বেশি 150 শব্দে উত্তর দাও। প্রত্যেকটা ক্ষেত্রেই যেগুলো বলা হলো, সব জায়গাতেই কিন্তু শব্দ সংখ্যা 10% শিথিলযোগ্য। এবারে এখানে 4.1টাকে যদি আমি নিই, তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কবি কোন সময়কে ইঙ্গিত করেছেন? এখানে মার্কস রয়েছে 2। যুদ্ধের যে ছবি কবি এঁকেছেন তা নিজের ভাষায় বিবৃত করো। এখানে মার্কস রয়েছে 3, তার মানে অ্যাজ আ হোল 5 মার্কস। তারপর বলতে তুমি শুরু করছো একদম শুরু থেকে, যে কবিতার কথক যুদ্ধের আহ্বানে যখন ঘর ছেড়ে চলে গেলেন, তার প্রিয়তমাকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে ওইখান থেকে শুরু করছো। বৃষ্টিতে তার পায়ের দাগ ধুয়ে গেল, ঘাস জন্মালো রাস্তায়, দৈনন্দিন জীবনে কোথাও কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, অথচ প্রেমিকার মাথার ওপর বছরগুলো ভারী পাথরের বোঝার মতো নেমে আসছে। এই জায়গাটা তুমি বলছো।
কারণ তারপরেই যুদ্ধ আসছে। এবার যুদ্ধের কোন ছবি কবি এঁকেছেন? ওই যে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এলো, ওইখান থেকে শুরু করে একদম যেখানে শেষ হচ্ছে, যেখানে শহর ছিল সেখানে এখন কি কি পড়ে রইলো, রক্তের একটা কালো দাগ, ওই পর্যন্ত তোমাকে শেষ করতে হচ্ছে। এখানে আমি মোট ৩টে কোয়েশ্চেন দিয়েছি এসে টাইপ, এমনভাবেই দিয়েছি যে পুরো কবিতাটাই যাতে কভার করা যায়। এবার তোমরা এগুলো ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো, চেষ্টা করো এগুলোর আনসার সলভ করবার। যদি কোনো জায়গায় আটকে যাও বা কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যদি তোমরা চাও যে হ্যাঁ শুধু কোয়েশ্চেন আনসারের ওপরেই একটা সেপারেট ভিডিও বানানো হোক, তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি তাহলে কোয়েশ্চেন আনসারের ওপরেই একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য।